প্রিয় দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম এই মুহূর্তে বিশ্বব্যাপী WHO কর্তৃক ঘোষণা হয়েছে আউটব্রেক হিসেবে মাঙ্কি পক্স। সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকের পর্বেও আলোচনা করব তার দ্বিতীয় পর্ব, এবং সেখানে গত অনুষ্ঠানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আরো অনেক কিছু ডিটেলস ইনফরমেশন আমরা শেয়ার করতে পারিনি সময় স্বল্পতার কারণে। আজকে এই বিষয়ে আমরা আরো অনেক বিস্তারিত জেনে নিব, মাঙ্কি পক্স এর ট্রিটমেন্ট এবং রিইনফেকশন এবং আরো অনেক রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো আপনাদের কাছ থেকে আমরা পেয়েছি। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম আমাকে এখানে আবারও আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ TVN24 এবং তাদের এবং দর্শক শ্রোতা। আমি আবারও আপনাদের সামনে আবারও আজকে এসেছি। এটা আমি আমার পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক ধন্যবাদ এবং সালাম। ডক্টর বানু, আপনার কাছে জানতে চাইবো যে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মাঙ্কি পক্স এর ইনিশিয়াল ইনফরমেশন গুলো নিয়ে, কি ধরনের সিমটম আমরা কমনলি দেখতে পাই এবং যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আউটব্রেক কোন পর্যায়ে আছে এবং নিউ ইয়র্কে আপনি প্র্যাকটিস করেন। তো সেই ধারাবাহিকতায় আমি জানতে চাবো যে আপনার প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স অনুযায়ী এই মুহূর্তে আপনার হসপিটালে মাঙ্কি পক্স কেস কেমন আছে এবং নিউ ইয়র্কে আপনি কিরকম সিচুয়েশন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। এখানে আমাদের ওভারঅল আমেরিকাতে বেশ কয়েকটা কেস রিপোর্ট হয়েছে বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্কও তার মধ্যে। কিন্তু ওইভাবে যে গত বছর গত 22-তে যেমন ভাবে স্প্রেড করেছিল এবং যেভাবে হঠাৎ করে মহামারী আকার ধারণ করেছিল, এখনো পর্যন্ত ওরকম দেখা যাচ্ছে না। হসপিটালের ফ্লোটা অনেক কম। আমাদের হসপিটালে আমরা এখনো দেখিনি, তবে কমিউনিটিতে কিছু কিছু কেস খবর পাওয়া যাচ্ছে, যেটা রিপোর্ট হচ্ছে সিডিসিতে। সেই হিসেবে নিউ ইয়র্কের যেহেতু এটা একটু ক্রাউডেড সিটি, অনেক বড় সিটি, এখানে ঘনবসতিপূর্ণ কিছু জায়গা রয়েছে, তার জন্য এখানে রিস্কটাও একটু বেশি। তো এখনো আমি বলবো যে এখনো সহনীয় পর্যায়ে আছে। এটার অনেকগুলি কারণ রয়েছে। মানুষ অনেক আগে থেকে অনেকটা সচেতন, তার জন্য মানুষের জন্য এখনো পর্যন্ত ওরকম মহামারী আকারে দেখা দেয়নি। তবে আমরা সিডিসি থেকে নির্দেশনা অনুযায়ী আমরা তার প্রপার প্রিকশন এবং আমাদের যেটা সার্ভিলেন্স, কোনো পেশেন্ট যদি কোনো পেশেন্ট ইমার্জেন্সিতে আসলে বা ক্লিনিকে আসলে যদি ওরকম কোনো সাসপিশিয়াস লিশন থাকে, স্কিন লিশনস থাকে বা সিমটম থাকে, তখন আমরা সেভাবে প্রিকশন নিচ্ছি। তো এখনো আমি তো ইনফেকশাস ডিজিজ আছি, আমাদের ক্লিনিকে এখনো আসেনি ওরকম কোনো কেস, বা হসপিটালে এখনো অ্যাডমিশন হয়নি ওরকম কেস। তবে কমিউনিটিতে হয়তো এখনো দেখা যাচ্ছে কিছু। খুব ধন্যবাদ। গত পর্বে আমরা জেনে নিয়েছিলাম সাইন সিমটম, রিস্ক ফ্যাক্টর গুলো কি এবং কি করে এটাকে আমরা স্প্রেডটা কমিয়ে আনতে পারি, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। তো আজকে আবারও আপনাকে রিকোয়েস্ট করব শুরুতেই যে কমন সাইন সিমটম গুলো আসলে আমরা এবারও দেখতে পাচ্ছি, সেগুলো যদি আবার একটু আমরা আলোচনা করি। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখানে প্রথম থেকে শুরু করি যে মাঙ্কি পক্স এটা এক্সপোজ হওয়ার পরে আসলে তো এটা সংক্রামক ডিজিজ, অন্য মানুষের কাছ থেকে এটা আরেকটা মানুষের কাছে পৌঁছে যায় কোনো না কোনো ভাবে। তো কন্ট্যাক্ট হচ্ছে মেইন হচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্টটা হচ্ছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা হচ্ছে। আরেকটা হচ্ছে সেক্সুয়াল কন্ট্যাক্ট, যেটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে এইভাবে। আরো অন্যান্য ভাবে ছড়ায়, কিন্তু এই দুইটির মাধ্যমে আমরা দেখছি যে বেশি ছড়াচ্ছে। তো এখন এটা এক্সপোজ হওয়ার প্রায় 4 থেকে 21 দিন এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। নর্মালি এই ইনকিউবেশন পিরিয়ডের যেটার পরে দেখা যায় যে যিনি সংক্রমিত হয়েছেন তার সিমটম শুরু হয়। প্রথম দিকে যে সিমটম গুলি হয় সেটা হচ্ছে খুবই নন স্পেসিফিক, ঠান্ডা, ফ্লু লাইক ঠান্ডার মতো একটু সিমটম হয়, ফ্লু লাইক যেটা যে সিমটম গুলি আমরা বলি, হেডেক, তারপরে হচ্ছে ফিভার, হ্যাঁ,
রানি নোজ, তারপর গায়ে ব্যথা করে, প্রচুর মাসল পেইন হচ্ছে, মায়ালজিয়া যেটা আমরা বলি, ফেটি দুর্বল লাগছে, খাওয়ার রুচি থাকছে না। এই সিমটম গুলি হওয়ার দেখা যায় যে 1 থেকে 3 দিন বা 4 থেকে 6 দিনের মধ্যে র্যাশ গুলি বের হতে শুরু হয়। র্যাশ মানে যে লিশনস স্কিনে যে র্যাশ গুলি, যে মাঙ্কি পক্সের যেটা টিপিক্যাল একটা ফিচার আমরা দেখি, সেটা শুরু হয়। তো এটা যে র্যাশ গুলি প্রথমে একটু মানে গোল গোল একটু, একে আমরা মেডিকেল টার্মে আমরা বলি প্যাপিউল, মানে ছোট ছোট গোটা গোটা। তারপরে দেখা যায় যে এটার মধ্যে পানি ভরে যায়। তারপরে দেখা যায় ওর মধ্যে কিছু পাস, সাদা যে ওটা জমা হয় এবং পরে ওটা ফেটে যায় এবং আস্তে আস্তে ওটা শুকিয়ে যায়। তো এই যে প্রসেসটা, এই র্যাশটা কিন্তু শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এটা মাথা থেকে শুরু করে মাথায়, মুখে, ইভেন আমাদের চোখেও কিন্তু এটা সংক্রমণ হতে পারে এবং সেখানেও লিশনস হতে পারে, যেটা আমরা বলি রেড আই, কনজাংটিভাইটিস, তারপর কেরাটাইটিস, যেখানে আমাদের চোখের কর্নিয়া আছে, ওটা ইনফেকশন করতে পারে। ফেসের বিভিন্ন জায়গায় এটা মানে র্যাশ হয়, সেখান থেকে হাতে, পায়ে, শরীরের সব জায়গায়, যে কোনো জায়গায়, ইভেন আমাদের প্রাইভেট এরিয়া, জেনিটাল যে এরিয়া, সেখানেও হয়। এনাল এরিয়াতে ওখানেও হচ্ছে, ভেজাইনাতে হচ্ছে, ফিমেল জেনিটাল অর্গান হচ্ছে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এই র্যাশগুলি ফেটে যেয়ে তারপর শুকাতে শুরু করে, শুকিয়ে তারপরে ওটা অটোমেটিক্যালি, এটা ন্যাচারালি এটা ঠিক হয়ে যায়, হিল হয়ে যায়, যেটা আমরা দেখি যে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে যে রেগুলার যে মানে কমপ্লিকেশন ছাড়া যে মাঙ্কি পক্সটা হচ্ছে। তবে এর মধ্যে তারা একটু অনেকটা ইচিং থাকে। তারপরে লিম্ফ নোড, এখানে আমাদের গলার কাছে যে লিম্ফ নোড গুলি আছে, এক্সিলারিতে যে লিম্ফ নোড গুলি আছে, অনেক সময় লিম্ফ নোড গুলি একটু বড় হয়ে যায়। আর এটা হচ্ছে যে যদি কোনো আনকমপ্লিকেটেড মানে সিম্পল, যেটা স্মল পক্স হলো এবং ন্যাচারালি এটা ঠিক হয়ে গেল, 4 সপ্তাহের মতো, 3 থেকে 4 সপ্তাহের মতো লাগে। আর এরপরে যদি মানে কমপ্লিকেশনস গুলি, এটা তো কমপ্লিকেশনস গুলিও আছে, তবে কমপ্লিকেশন সবার জন্য হয় না, বিশেষ করে যারা হাই রিস্ক পার্সন, তাদের ক্ষেত্রে কমপ্লিকেশনস গুলি হতে পারে। এখন হাই রিস্ক পার্সন কারা, মানে কারা এটাতে রিস্ক থাকে, এটার মধ্যে প্রথমে হচ্ছে যে প্রেগনেন্ট মাদার, তারপরে যারা ছোট বাচ্চা, এবং যাদের ইমিউনো কম্প্রোমাইজড, সেটা এইচআইভির জন্য হতে পারে, অথবা কেউ যদি ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশনস খান বিভিন্ন কারণে, সেটা ক্যান্সারের জন্য হতে পারে, বা রিমাটয়েড আর্থ্রাইটিস বা অন্যান্য আর্থ্রাইটিসের জন্য হতে পারে, অথবা যারা অর্গান ট্রান্সপ্লান্ট করা আছে, হ্যাঁ, তাদের অনেক ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন খেতে হয়। তো তারা হচ্ছেন মানে হাই রিস্ক গ্রুপ। এবং এদের ক্ষেত্রে এই যে পপুলেশন, তাদের মধ্যে আবার আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, যে এমএসএম যারা বা মাল্টিপল সেক্স পার্টনার, তাদেরও কিন্তু হাই রিস্ক থাকে। তো এখন এদের কি হতে পারে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হতে পারে। আমি যদি একটা একটা করে বলি, একটা হচ্ছে যে স্কিনে যে র্যাশ গুলি হয়, এই র্যাশ গুলি তো মানে শরীরের যে কোনো জায়গায় হতে পারে। সেই র্যাশ গুলি অনেক সময় এত সিভিয়ার, যেটাকে আমরা বলি নেক্রোটাইজিং র্যাশ, যেটা মানে একবার শরীরের টিস্যু গুলি একদম মানে সফট হয়ে, ইনফেকশন হয়ে, ইনফ্লামেশন হয়ে, এটা একদম মানে নেক্রোসিস হয়ে যায়, এবং এটা সমস্ত শরীরে যে কোনো জায়গায় হতে পারে, বা সমস্ত শরীর ধরেও হয়ে যেতে পারে। এবং সেক্ষেত্রে কি হয়, যে সিস্টেমিক ইলনেস, মানে পেশেন্ট অনেক বেশি অসুস্থ হয়ে যান, এবং সেখানে আবার ইনফেকশন হয়ে, সুপার ইনফেক্টেড হয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে, সেখান থেকে সেপসিস বা সেপটিক শকও হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক, আমি যখন বললাম যে লিম্ফ নোড গুলি যে ইনভলভমেন্ট হয়, এটা একটা মানে টিপিক্যাল ফিচার বা টিপিক্যাল পিকচার, যেটা আমরা দেখি মাঙ্কি পক্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে লিম্ফ নোড গুলি যদি নেক্রোটাইজিং হয়ে যায়, যেটা আমরা বলি নেক্রোটাইজিং, মানে সফট টিস্যু ইনফ্লামেশন হয়ে ওটা নষ্ট হয়ে যায়, বা সহজে বাংলায় যেটা বলা হয় পচে যায়। তো এখন ওইটা হয়ে সেখান থেকে আবার ইনফেকশন ওটা স্প্রেড করে, সেটা সিক মানে প্রচুর মানে মানুষটা যিনি আক্রান্ত হন, তিনি অত্যন্ত মানে অসুস্থ হয়ে পড়েন। তারপর এটা যদি আমরা উপর থেকে বলি, ব্রেন থেকে যদি অনেক সময় এনসেফালাইটিস বলা হয়, বা এনসেফালোমায়ালাইটিস হতে পারে, সেক্ষেত্রে মানুষ মারা যেতে পারে, যেটা ব্রেন টিস্যুকে ইনফ্লামেশন করে, ব্রেনের টিস্যুর, এবং যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটাকে ইনফ্লামেশন করে। তারপর সেখান থেকে যদি আমরা চোখের দিকে আসি, চোখের যে আমি বললাম যে ইনফ্লামেশনটা হতে পারে, সে চোখের যে কর্নিয়া, যেটা কেরাটাইটিস বলা হয়, সেটা যদি নেক্রোটাইজিং কেরাটাইটিস মানে সিভিয়ার ফর্ম, যেটা কর্নিয়াটাকে একদম নষ্ট করে ফেলে, সেক্ষেত্রে মানুষ কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ,
তারপরে যদি এখানে আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে, প্যারোটিড গ্ল্যান্ডে ইনভলভ করতে পারে, সেটা প্যারোটাইটিস হতে পারে, সোর থ্রোট হতে পারে, এবং সেখান থেকে আবার অ্যাবসেস হয়ে যেতে পারে। হ্যাঁ, আরো যদি নিচের দিকে আসি তাহলে হার্ট ইনভলভ করতে পারে, মায়োকার্ডাইটিস, সেখান থেকে হার্টের প্রবলেম দেখা দিতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম যেটা মায়োকার্ডাইটিস থেকে হয়। অনেক সময় জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে, রিস্ক মানে হয়ে যেতে পারে, লাইফ রিস্ক হয়ে যেতে পারে। লাংস এর ক্ষেত্রে অনেক সময় ব্রঙ্কোনিমোনিয়া, যেটা বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, ব্রঙ্কোনিমোনিয়া হয়ে সেখান থেকে, অথবা নোডিউলার লিশনস হয়ে লাং কমপ্লিকেশনস হতে পারে। হ্যাঁ, তো আমরা দেখেছি যে মাঙ্কি পক্সটা আসলে যদি এটা কোনো সিভিয়ার দিকে টার্ন নেয় তখন সেটা মানে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং আমরা দেখেছি আমাদের টোটাল যেটা ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমরা দেখেছি গত 2 বছর ধরে, মানে 2022 থেকে 24 পর্যন্ত, এটা WHO এর এস্টিমেশন অনুযায়ী প্রায় 100,000-এর বেশি পক্স, মাঙ্কি পক্স শনাক্ত করা হয়েছে। এবং তার মধ্যে প্রায় মানে বেশিরভাগ, মানে 220 জনের বেশি মারা গিয়েছে। এবং আমাদের ইউএসএ তে আমরা দেখেছি যে 32,000-এর বেশি আক্রান্ত হয়েছে, মানে সর্বশেষ অগাস্ট পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্সটা আছে, এবং তার মধ্যে 58 জন মারা গিয়েছেন। তো আমরা দেখছি যে মানুষ মারা যাচ্ছে। যদিও আমরা বলি যে মাঙ্কি পক্সটা যদি স্মল পক্সের সাথে কম্পেয়ার করি, তো স্মল পক্সের থেকে একটু লেস সিভিয়ার, কিন্তু এটা ডক্টর সিভিয়ারিটি বানু, দিকে টার্ন নিতে পারে, তখন এটা মানে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে আরো ডিটেলসে আসবো। গত পর্বের আলোচনার ভিত্তিতে আমাদের দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন পেয়েছিলাম। তো একজন দর্শক আসলে জানতে চেয়েছিলেন যে মাঙ্কি পক্সে বলা হচ্ছে যে এটি স্মল পক্স ভ্যাকসিনটাই মাঙ্কি পক্সের প্রিভেনশন ইউজ করা হচ্ছে। তো তিনি জানতে চাচ্ছিলেন যে এটি কি স্মল পক্স কিনা, কেন একই ভ্যাকসিন আমরা ব্যবহার করছি, তো এটা কি স্মল পক্স কিনা বা স্মল পক্স এর মতোই ভয়াবহ কিনা। কারণ স্মল পক্স তো আসলে ইরাডিকেট হয়ে গিয়েছে, পৃথিবীতে তো আর স্মল পক্স নেই। তো তিনি জানতে চাচ্ছিলেন Right. যে সেখানে আসলে এ ব্যাপারে আপডেটটা কি। ধন্যবাদ, অনেক সুন্দর আপনি একটা প্রশ্ন করেছেন। এটা খুবই কমন, এটা আমরা প্রথম দিকেই চিন্তা করছিলাম যে মাঙ্কি পক্স কেন, স্মল পক্স এর ভাইরাস কিভাবে আমাদের মাঙ্কি পক্স থেকে প্রোটেকশন দিবে, তাই না? তো আসলে যে মেইন, এটা ভাইরাসের তো ফ্যামিলি থাকে, বিভিন্ন ফ্যামিলি, তো প্যারেন্ট ফ্যামিলি, যে যদি আমি চিন্তা করি যে আমার গ্রেট গ্র্যান্ডফাদার, তো সেখান থেকে আমাদের মানে সব মানে অন্যান্য ডিসেন্ডেন্ট সবাই এসছে। তো সেই হিসেবে পক্স ভিরিডি যে ফ্যামিলি, সেখান থেকে অর্থোপক্স ভাইরাস, যেটা আসলে এসেছে অ্যানিমাল থেকে। হ্যাঁ, তো সেটা অর্থোপক্স ভাইরাসটা অ্যানিমাল থেকে এসে সেটা এখন মানুষকে আক্রান্ত করেছে। আর ভ্যাকসিনিয়া যে স্মল পক্সের যে ভাইরাসটা, তো আমরা দেখেছি যে এই যে ভ্যাকসিনটা যেটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ম্যাঙ্কি পক্স এবং স্মল পক্স এটা কিন্তু সেম না। দুইটা দুইটা ভিন্ন ইনফেকশন, দুইটা ভিন্ন ধরনের ভাইরাসের ইনফেকশন। কিন্তু যে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে ভ্যাকসিনিয়া ভাইরাস থেকে, স্মল পক্স ভাইরাস, দেখা গেছে যে এটা স্মল পক্সকে প্রতিরোধ করতে পারে এবং মাঙ্কি পক্সকেও প্রতিরোধ করতে পারে। তো সেই জন্য আমরা দেখেছি যারা স্মল পক্স ভাইরাস ভ্যাকসিনটা নেওয়া আছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো, খুব প্রোটেকশন আমরা দেখতে পাই। এবং যেখানে তাদের হয়তো মাঙ্কি পক্স কিন্তু হতে পারে, ভ্যাকসিন দেওয়া থাকলে হতে পারে, কিন্তু সিভিয়ারিটিটা অনেক কম থাকে, হয়তো একটু র্যাশ হচ্ছে, মাইল্ড সিমটম হচ্ছে, এবং খুব তাড়াতাড়ি তারা রিকভারি করছে, কমপ্লিকেশনস গুলো হচ্ছে না। তো সেই জন্য এই যে কনফিউশনটা আমাদের মধ্যে সবার মধ্যে একটু আছে যে স্মল পক্স আর মাঙ্কি পক্স এটা কি এক কিনা, কারণ ভ্যাকসিন তো কাজ করছে। তো সেই জন্য আমরা যে ভ্যাকসিনটা জেনিওস ইউজ করছি সেটা আসলে ভ্যাকসিনিয়া ভাইরাস থেকে তৈরি করা হয়েছে এবং দুটার জন্যই ইফেক্টিভ, যেটা আমাদের জন্য খুবই ভালো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। যদিও একই ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, কারণ স্মল পক্সের ভ্যাকসিনটি আসলে মাঙ্কি পক্সের ক্ষেত্রেও ইফেক্টিভ, কিন্তু আমরা কিন্তু জানলাম যে এটি কিন্তু স্মল পক্স নয়, সুতরাং সে বিষয়ে আমাদের ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই। ডক্টর বানু, একজন দর্শক আরো জানতে চেয়েছেন যে দেখা যাচ্ছে যে যখন স্মল পক্স হতো বা পক্স এর পরে অনেক সময় অ্যাডাল্ট লাইফে অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে আমরা বলে থাকি যে একটি হার্পিস জোস্টার হয়ে থাকে একটি সিচুয়েশন। তো উনি জানতে চেয়েছেন যে মাঙ্কি পক্সের ক্ষেত্রে এরকম পরবর্তীতে রিকারেন্স বা এ ধরনের কোনো লং টার্ম কোনো ইফেক্ট বা এ ধরনের কোনো সিচুয়েশন হওয়ার সম্ভাবনা আছে কিনা।
ধন্যবাদ। খুবই এটা খুব একেবারেই কমন প্রশ্ন সবার কাছে, সবার মনের মধ্যে এটা আছে। তো আমি যেটা হার্পিস ভাইরাস, যদিও এটা ভাইরাস, এটা কিন্তু আলাদা একটা ভাইরাস। হ্যাঁ? হার্পিস ভাইরাস এটা ২টা টাইপের থাকে, হার্পিস ভাইরাস 1, হার্পিস ভাইরাস 2। আর মাঙ্কি পক্স এটা তো আমি বলেছি যে এটা অর্থোপক্স ভাইরাস। তো ডিফারেন্ট একটা ফ্যামিলি। তো এখন হচ্ছে যে হার্পিসে মানুষের যে লিশনস গুলি হয়, স্কিনে যে লিশনস গুলি হয়, সে এটা ডিপেন্ড করে। যেমন হার্পিস 1 যেটা মেইনলি এটা লিপসে করে, আর লিপসের ইনফেকশন করে বা স্কিনেও করতে পারে। আরেকটা হার্পিস টাইপ 2 যেটা, সেটা মেইনলি জেনিটাল ইনফেকশন, এবং এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে পড়ে যায়, কারণ সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এটা যেতে পারে। কিন্তু এখন আমরা হার্পিস 2 যেটা জেনিটাল ইনফেকশন করে, সেটা কিন্তু এখন আমরা অনেক সময় লিপস বা ওরাল দেখতে পাই, কারণ অনেকে এবার তার বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি এবং তাদের প্যাটার্নের জন্য যারা ওরাল সেক্স করেন তাদের ক্ষেত্রে হতে পারে। এবং হার্পিস ভাইরাসটা এটা কিওর হয়ে যাওয়ার পরেও ওই ভাইরাসটা কিন্তু আমাদের গ্যাংলিয়নের মধ্যে লাইভ থাকে, এবং যে কোনো সময় এটা আউটব্রেক হতে পারে। সেটা স্ট্রেস বা বিভিন্ন কারণে অসুস্থতার জন্য হতে পারে, বা স্ট্রেস, মেন্টাল ফিজিক্যাল স্ট্রেসের জন্য এটা আউটব্রেক হয়, এবং আমরা দেখি এটা আউটব্রেক হয়। সেটা হার্পিস টাইপ 2ও হয়, 1ও হয়। এই যে আমরা লিপে যে কোল্ড সোর পরে থাকি, ওটা তো আমাদের একটু ঠান্ডা লাগলে একটু বের হয়। কিন্তু এই ভাইরাসটা যেহেতু আমাদের শরীরে থেকে যায়, সেখান থেকে আবার যে কোনো সময়টা আউটব্রেক হয়। কিন্তু মাঙ্কি পক্সটা কিন্তু একটু ডিফারেন্ট। মাঙ্কি পক্সটা কিন্তু এরকম আমরা ওরকম শরীরের মধ্যে রিজার্ভ থেকে যায় না। এটা আলটিমেটলি কিওর হয়ে যায়। কিন্তু এটা একবার মাঙ্কি পক্স হয়ে যাওয়ার পরে আমাদের শরীরে যে প্রোটেকশনটা হলেও ওটা কিন্তু রিইনফেকশন হতে পারে। ইভেন ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু রিইনফেকশন হতে পারে। হ্যাঁ, এটা একেবারে ভ্যাকসিনটা কিন্তু 100% প্রোটেক্টিভ না। এটা হতে পারে, তবে আমরা যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে যে সিভিয়ারিটিটা অনেক কম থাকে। অনেক সিম্পল, খুব এত বেশি সিভিয়ার সিমটম হয় না, এবং মানুষের ওরকম অসুস্থতাও হয় না যা হসপিটালাইজ করতে হয় না। আর বিভিন্ন শরীরের অন্যান্য অংশে ওরকম কমপ্লিকেশনস গুলি হয় না, এবং খুব তাড়াতাড়ি দ্রুত এটা সেরে ওঠেন, যেটা আমরা ভ্যাকসিনের এই বেনিফিটটা পাই। কিন্তু আবারও বলছি, হার্পিস যেভাবে আউটব্রেকটা হয় আর স্মল পক্সটা যেভাবে হয়, দুইটা কিন্তু টোটালি ভিন্ন ধরনের। একটা হচ্ছে শরীরের ভেতরে আছে, সেখান থেকে বারবার হচ্ছে। আর মাঙ্কি পক্সটা সেরে যাওয়ার পরে আবার যদি এক্সপোজ হন, তাহলে আবার হতে পারে। তো এটা সোর্সটা দুই দিকের, একটা শরীরের ভেতরের সোর্স, আর একটা হচ্ছে শরীরের বাইরের সোর্স। তো দুটো দুরকম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। গত পর্বে আমরা ডিসকাশন করেছিলাম ট্রিটমেন্ট নিয়ে। তো আসলে ট্রিটমেন্টের যে বেসিক গুলো সেগুলোই আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে কি কমন ট্রিটমেন্ট মেথড গুলো আমরা ফলো করছি, এবং কতটুকু সাকসেস আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তো ট্রিটমেন্টটা অনেক ভালো। আমি বলবো যে অনেক ইফেক্টিভ, যেটা মানুষের হসপিটালাইজেশনটাকে কমাচ্ছে। তো আমি যদি ধরে নিই, পেশেন্ট অনুযায়ী এক একজন পেশেন্টের এক এক রকম রিস্ক ফ্যাক্টর থাকে, সেভাবে ট্রিটমেন্টটাও সেভাবে করতে হয়। তো আমি ধরে নিচ্ছি একজন মানুষ যার অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই, ইমিউনো কম্প্রোমাইজ না, কিন্তু তার মাঙ্কি পক্সটা হয়েছে। তো আমার তাকে ট্রিটমেন্ট করতে হবে। এই ট্রিটমেন্টটা তার কিওরের জন্য, সে সেরে ওঠার জন্য, তার কমপ্লিকেশনস গুলি প্রতিরোধ করার জন্য, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে স্প্রেডটা কমানোর জন্য, যে এটার জন্য কমিউনিটিতে, তার ফ্যামিলি লেভেলে, কমিউনিটি লেভেলে যারা এটা স্প্রেড না করে, সেটার জন্য ট্রিটমেন্টটা খুব জরুরি দরকার। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা অনেক সময় এখানে বলা হচ্ছে যারা এক্সপার্ট আছেন, তারা বলছেন যে যদি মাইল্ড সিমটমের শুরুর দিকে ভ্যাকসিনটা যদি তার না দেওয়া থাকে, ভ্যাকসিনটা দেওয়া যেতে পারে। এবং অনেকে বলছেন যে ভ্যাকসিনটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে তার রিকভারিটা তাড়াতাড়ি হয়, সিমটম শুরুর দিকে। তারপর যদি তার কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে বা মেডিসিন কোনো অ্যালার্জি না থাকে, আমরা টেকোগ্রিম্যাট যে ট্যাবলেটটা আছে, ওইটা 14 ডেজ তাকে খেতে হয়। আমরা ওই ট্যাবলেটটা, এটা আউট পেশেন্ট হিসেবে আমরা ওটা প্রেসক্রিপশন করলে, এবং উনি বাসায় বসে খেতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যেটা একজন নর্মাল মানুষ, ইমিউনো কম্প্রোমাইজ না, এবং যার অন্য কোনো কমপ্লিকেশনস হয়নি তার জন্য। আর যারা এখন যাদের কমপ্লিকেশন, ইমিউনো সাপ্রেসিভ যারা পেশেন্ট, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে
ইমিউনো যদি ওরকম ট্রান্সপ্লান্ট পেশেন্ট যারা যদি অর্গান ট্রান্সপ্লান্ট করা থাকে তাদেরকে টেকোভিরিম্যাটটা দেওয়া যায় না, কারণ হচ্ছে যে ওই ইমিউনোসাপ্রেসিভ মেডিসিনের সঙ্গে টেকোভিরিম্যাট যে মেডিসিনটা এটা ইন্টারঅ্যাক্ট করে। তো সেজন্য তাদেরকে আমাদের ইমিউনোগ্লোবিউলিন যেটা ওইটা দেওয়া হয়। আর যদি তাদের ভ্যাকসিনেটেড না থাকেন তো রেকমেন্ড করা হয় যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য। এবং 2টা ভ্যাকসিন যদি নিতে পারেন তাহলে দেখা গেছে প্রোটেকশনটা অনেক বেশি। একটা ভ্যাকসিনের থেকে 2টা ভ্যাকসিন নিলে তার ইমিউনিটিটা বেশি প্রো করে। একইভাবে যারা অন্যান্য যারা ইমিউনো কম্প্রোমাইজড এইচআইভি পেশেন্ট আছেন তাদেরকে এভাবে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, ভ্যাকসিন না দেওয়া থাকলে ইমিডিয়েটলি আর্লি স্টেজে ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। আর যারা কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, সিরিয়াস ইনফেকশন হয়, তাদেরকে তো অবশ্যই আমরা হসপিটালাইজ করতে হবে এবং সেখানে হসপিটালে বিভিন্ন ধরনের তার অর্গান অনুযায়ী বা তার অর্গান ইনভলভমেন্ট অনুযায়ী, তার স্ট্যাটাস অনুযায়ী ম্যানেজমেন্ট প্লাস ট্রিটমেন্ট 2টাই দেওয়া হয়। তো আর বাচ্চাদের ক্ষেত্রেও একইভাবে ইমিউনোগ্লোবুলিন এবং যে বাচ্চা ভ্যাকসিনের বয়স হয়েছে তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা এনকারেজ করছি। আর প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রেও একইভাবে বলা যেতে পারে যে প্রেগনেন্ট মাদার যেহেতু হাই রিস্ক, সেটা শুধু মায়ের জন্য না বাচ্চার জন্যও, কারণ বাচ্চাতে সংক্রমিত হতে পারে। তো সেক্ষেত্রে যদি মায়ের স্বাস্থ্য এবং তার কন্ডিশন অনুযায়ী হয় বাসায় ম্যানেজ করা যেতে পারে বা হসপিটালে ম্যানেজ করা যেতে পারে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার ইনফরমেশন গুলো বুঝতে পেরেছেন, অনেক সহজ করে সুন্দর করে বলেছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক। আপনারা অবশ্যই যে বেসিক সিমটম গুলোর কথা আসলে আজকে আলোচনায় আবারও শেয়ার করা হলো, বারবার করে আমরা বলবার চেষ্টা করছি, এ ধরনের কোনো সিচুয়েশন যদি আপনি লক্ষ্য করেন, বিশেষ করে হঠাৎ করে কোনো র্যাশ, আপনি অবশ্যই কোনো দেরি না করে কিন্তু আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কারণ আমরা জানি যে আসলে মাঙ্কি পক্স বা পক্স রিলেটেড অনেক স্টিগমাও কিন্তু আমাদের সোসাইটিতে রয়েছে। মানুষ অনেক সময় মনে করেন যে এটি জানাজানি হয়ে গেলে হয়তোবা তার একটু সমস্যা হয়ে যাবে, হাইড করবার চেষ্টা করেন, বা হয়তোবা নিজে কিছুদিন বাড়িতে একা থেকে ভাবেন যে আমি এই সিচুয়েশনটা থেকে বের হয়ে আসতে পারি কিনা। আপনারা কেউই কিন্তু আসলে এ ধরনের কোনো রিস্ক নেবেন না, কারণ এর যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং এটার আউটকামও খুবই ভালো। সুতরাং দেরি না করে অবশ্যই কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা ডাক্তারের পরামর্শ নিব, ডাক্তারের সাহায্য নিব এবং ট্রিটমেন্ট শুরু করার ব্যাপারে কোনো রকম আমরা বিলম্ব করব না। ডক্টর বানু, আমরা গত পর্বে স্প্রেড প্রিভেনশনের ব্যাপারে একটু আলোচনা করেছিলাম, তো আপনাকে আবারও বলবো আজকে যদি সেই ইনফরমেশন গুলো একটু আমরা আবারও তুলে ধরি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর। তো এখন যেহেতু বিভিন্ন দেশের বিভিন্ন গ্লোবালি বিভিন্ন দেশে আমরা জানি যে আফ্রিকা, সেখান থেকে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং আমেরিকাতেও বেশ কিছু কেস মাঙ্কি পক্স কেস আমরা পেয়েছি। তো এই মুহূর্তে যদি আমরা প্রিভেনশনের দিকে যদি আমরা একটু জোরদার করি, যদি প্রপার প্রিকশন নেই তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব। তো প্রিভেনশনের কয়েকটা পর্যায় আছে। একটা হচ্ছে যে ধরেন এখন আমার কমিউনিটিতে কি করতে পারি, যারা আনভ্যাকসিনেটেড তাদেরকে আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারি। ভ্যাকসিনগুলি এখন কিন্তু আমি গত পর্বে বলেছিলাম, এই পর্বেও আবারও আপনাদের ইনফরমেশনের জন্য বলছি যে ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবল আছে। আপনি ডিপার্টমেন্ট অফ হেলথ যে একটা লাইন আছে, ওখানে যদি আপনি কল করলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আপনি সেখানে গিয়ে ভ্যাকসিনটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, ভ্যাকসিনটা কিন্তু সব জায়গায় এখনো অ্যাভেলেবল হয় নাই, কিন্তু ডিপার্টমেন্ট অফ হেলথ এখনো ওখানে আছে এবং পর্যাপ্ত পরিমাণেই আছে। আমরা এখনো শুনিনি যে ওরকম শর্টেজ হয়েছে। তো সেটা একটা মানে এটা যে এন্ডেমিক আকারে বা প্যান্ডেমিক আকারে ছড়ানোর আগে আমরা যদি আমাদের কমিউনিটিতে ভ্যাকসিনটাকে অ্যাভেলেবল করে এবং সবাইকে ভ্যাকসিন দিয়ে দিতে পারি, তো সেটার জন্য কিন্তু একটা সবচেয়ে বড় স্ট্রং প্রিভেনশন। তারপর হচ্ছে যদি কেউ আক্রান্ত হয়ে যান তখন তখন আমরা কি করতে পারি, তখন সেই যে একজন মানুষ আক্রান্ত হলেন সেখান থেকে যাতে আর তার ফ্যামিলি লেভেলে এবং কমিউনিটি লেভেলে যদি এখানে আমাদের স্প্রেড যদি না করতে পারে, সেটার জন্য আমাদের একটা প্রিকশন নিতে হবে। প্রথমত তাকে ওনাকে আইসোলেশনে যেতে হবে। আইসোলেশন সেটা আমরা বাসায় এটা ম্যানেজ করতে পারি। যদি উনি খুব বেশি অসুস্থ না হন তাহলে এটা বাসায় ম্যানেজ করা সম্ভব। তো আমরা বাসায় অবশ্যই তাকে আইসোলেশন একটু আলাদা রুমে রাখতে হবে এবং উনি দরজাটা বন্ধ করে রাখবেন।
এবং সেখান থেকে এবং সেই রুমটাতে প্রপার ভেন্টিলেশনও থাকতে হবে। কিন্তু দরজাটা বন্ধ করে রাখতে হবে। উনি যখন ঘর থেকে বের হবেন তখন অবশ্যই উনি গ্লোভস পরবেন। কাপড় দিয়ে উনি যতটা সম্ভব উনি প্রপার মানে কাভার করে রাখবেন, যেহেতু শরীরের যে র্যাশগুলি আছে এখান থেকে যদি যে আমাদের শরীর র্যাশগুলি থেকে যে ফ্লুইডগুলি বের হচ্ছে ওটা কিন্তু কন্টেজিয়াস। ওটা যদি আরেকজনের শরীরের কন্ট্যাক্টে আসে তাহলে সেখান থেকে কিন্তু তারও হয়ে যেতে পারে। আবার হাঁচি কাশির মাধ্যমে এখান থেকে ড্রপলেটের মাধ্যমে হয়ে যেতে পারে, সেজন্য মাস্কটা পরতে হবে। ঠিক আছে। আর ইয়েতে আরেকটা হচ্ছে যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে তো এটা স্প্রেড করতে পারে। তো এই সময়টার মধ্যে সেটা সেক্সুয়াল মানে রিলেশনশিপ থেকে মানে নিজেকে আইসোলেট করে রাখতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। সেই ট্রিটমেন্টটা সেটা ঘরে করা সম্ভব এবং করতে হবে যথাসম্ভব। এবং ঘরের মধ্যে অন্য ফ্যামিলিকে যেমন প্রোটেকশন দিতে হবে তেমনি একইভাবে অ্যাভয়েড করতে হবে। যেখানে আরেকটা হচ্ছে যে কন্ট্যাক্টের মাধ্যমে যেটা ফোমাইট, যে হাঁচি কাশি দিলে ওখানে যদি কেউ টাচ করে সেখান থেকে হয়ে যেতে পারে। তো প্রপার ক্লিনিংটা, হ্যান্ড ওয়াশিংটা, প্রপার যে ক্লোথস গুলি এটা ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে মিক্স করা যাবে না। যে টাওয়েলগুলি বা সে যে জিনিসগুলি ব্যবহার করছে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেটা তাকে ফ্যামিলির অন্য মানুষ সেটা শেয়ার করবেন না। আর যদিও তাকে ধরতে হয় তাহলে গ্লোভস পরে প্রপার প্রিকশন নিয়ে মাস্ক পরে তারপরে এটা ধরবেন এবং সাথে সাথে হ্যান্ড ওয়াশিংটা করতে হবে। আর যারা মানে এই সময় যেটা এখান থেকে কিন্তু একজন ফ্যামিলি থেকে আরেকজন মানুষ, এবং তিনি যদি অফিসে যান সেখানে গেলে কিন্তু আরো অন্য মানুষ সংক্রমিত হতে পারে। তো এই সময়টা আপনি যথাসম্ভব মানে কাজে থেকে বা অন্যান্য ক্রাউড বা বিভিন্ন জায়গায় যাওয়া থেকে বিরত থাকবেন যতদিন না আপনি মানে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। তো সেভাবে আমরা কমিউনিটি, নিজের পরিবার থেকে শুরু করে কমিউনিটি লেভেলে আমরা এটা প্রতিরোধ করতে পারি। আবারও বলছি, এরপরে ভ্যাকসিনের মাধ্যমে আমরা শুধুমাত্র মানে প্রপার যে আমরা যে প্রিকশন বা প্রিভেনশন, এটা অ্যাকচুয়ালি এটা ভ্যাকসিনই আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। তো এভাবে যদি আমরা প্রিকশন নেই তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা সম্ভব এবং আমরা করতে পারবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় আছি মাল্টিপ্লেক্সের অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে। আজকে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ফেরত আসছি। কিছুক্ষণ পরেই আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের TVN24 টেলিভিশনের আজকের আলোচনা মাঙ্কিপক্স এর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি। আরো বিস্তারিত জেনে নেব। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন ডক্টর কানিজ নীলুফার বানু হিমে। ডক্টর বানু, আপনি বলছিলেন প্রিভেনশন নিয়ে। গত পর্বে যদিও আমরা আলোচনা করেছিলাম প্রেগনেন্ট মাদার এবং বাচ্চাদের ক্ষেত্রে আসলে এর কতখানি ভয়াবহতা রয়েছে, বা মাঙ্কিপক্স এর ক্ষেত্রে একজন মা যখন এফেক্টেড হচ্ছেন, তিনি যদি গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে কি করণীয় এবং বাচ্চার কতটা ঝুঁকি রয়েছে, বাচ্চাকে কি করে প্রিভেন্ট করা যাবে, আবারও ইনফরমেশন গুলো আমরা দর্শকদের সাথে যদি তুলে ধরি। আমার মনে হয় অনেক প্রেগনেন্ট মাদার রয়েছেন, এবং যেহেতু প্রেগনেন্সিতে আমরা জানি যে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যে কোনো রকমের অসুখের সম্ভাবনাই মায়ের বেশি বেড়ে যায়। তো আমার মনে হয় যে ইনফরমেশন গুলো আমরা আরেকটু আলোচনা করে নিই। ধন্যবাদ। অনেক সুন্দর প্রশ্ন করেছেন। তো আমি শুরু করছি, ধরেন যিনি এখনো প্রেগনেন্ট হননি কিন্তু প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন বা পরিকল্পনা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তো সেসব মায়েদেরকে কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি মানে এখন ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন। আর ভ্যাকসিনটা নিয়ে নিলে আপনার শরীরে যে একটা প্রতিরোধ ক্ষমতা হবে, যে অ্যান্টিবডিগুলি তৈরি হবে, সেটা আপনাকে এবং আপনার যে বেবি আসবে সে বেবিকেও রক্ষা করতে পারবে। আপনার প্রেগনেন্সিতে আশা করা যায় যে আপনার প্রেগনেন্সিটা খুবই সুন্দর এবং স্মুথ হবে, কোনো অসুবিধা হবে না আশা করা যায়। তো সেজন্য আমি বলবো যারা এখনো প্রেগনেন্ট হননি কিন্তু প্রেগনেন্সির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে ভ্যাকসিন নিয়ে নেওয়ার জন্য। আর যারা এই ধরনের আপনার ভ্যাকসিন নেওয়া হয়নি কিন্তু প্রেগনেন্ট মাদার, এই মুহূর্তে তারা প্রেগনেন্ট আছেন, তো সেক্ষেত্রে প্রথমে প্রিকশনটা নিতে হবে। এক্সপোজার কম কোথাও গেলে, মানে যদি দেখা যায় যেখানে একটু ওভার ক্রাউডেড এরিয়ায় মাস্ক পরে বা যে আমরা যে কমন যে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক ইউজ করি সেটা আপনি ব্যবহার করতে পারেন। যদিও এখনো মাস্ক ম্যান্ডেটরি নাই কোথাও, কিন্তু যেহেতু প্রেগনেন্ট মাদার এখন কখন মানে এটা তার জন্য একটা এক্সট্রা প্রিকশন, আমি ম্যান্ডেটরি বলবো না কিন্তু এক্সট্রা প্রিকশন, তো সেটা করতে পারেন। আর এখন ভ্যাকসিনটা তো যেহেতু লাইভ,
ভাইরাস। তো সেজন্য এখনো আমাদের কাছে পুরা ডাটাটা নাই যে এটা প্রেগনেন্সিতে কতটা মানে সেফটি বা সেই সেফটি নিয়ে যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে ওরকম ডাটা নাই, সেজন্য আমরা বলতে পারছি না যে প্রেগনেন্সিতে ভ্যাকসিনটা কতটা সেফ হবে। তো যেহেতু আমাদের কাছে ওরকম কোনো সঠিক তথ্য নাই, সেজন্য বলবো যদি প্রেগনেন্সিতে আপনার মানে মাঙ্কি পক্স হয়ে যায়, আপনি অতি দ্রুত আপনার ডক্টর এবং গাইনোকোলজিস্ট যিনি আছেন তার সাথে যোগাযোগ করবেন, এবং আপনার যে স্ট্যাটাস অনুযায়ী এবং আপনার ট্রিটমেন্টটাও নেওয়া ভালো। যেটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে এটা ট্রাইমেস্টারের উপর, ফার্স্ট ট্রাইমেস্টারে তো আমরা অনেক ওষুধ এটা ব্যবহার করি না, কিন্তু আপনার যদি সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টারে থাকলে তখন আর ওষুধের ওরকম প্রবলেম বা ওরকম কন্ট্রাইন্ডিকেশন তেমন থাকে না। কিন্তু ইমিউনোগ্লোবুলিন যেটা সেটা আপনি নিতে পারবেন প্রেগনেন্সিতে, সেটা যে কোনো স্টেজে যদি কোনো সমস্যা না থাকে, অ্যালার্জি না থাকে, তাহলে আপনি নিতে পারবেন। এবং কিন্তু আপনাকে প্রপার প্রিকশন, যে প্রপার মানে কেয়ারে থাকতে হবে, অবজারভেশনে থাকতে হবে, এবং সবসময় আপনি ডক্টরের সাথে যোগাযোগ রাখবেন। বেবি চেক আপটাও খুবই জরুরি, কারণ আমরা জানি যে অনেক সময় কিন্তু যে প্রেগনেন্সিতে যাদের মাঙ্কি পক্স হয় তাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। অনেক সময় তারা বাচ্চা লস করেন, যাদেরকে মিসক্যারেজ বলা হয়, বা অনেক সময় বাচ্চা জন্মের আগে প্রিটার্ম লেবার হয়ে বাচ্চা হয়ে যেতে পারে, অথবা বাচ্চা ইনফেক্টেড হতে পারে মায়ের গর্ভে থাকা অবস্থায়, এবং সেক্ষেত্রে বাচ্চারও অনেক ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া যদি দেখা যায় যে প্রেগনেন্সিতে তার বাচ্চার সংক্রমণ হলো না, কিন্তু সেটা যদি নর্মাল ডেলিভারি হয়, তো সেক্ষেত্রে যদি মায়ের জেনিটাল এরিয়াতে কোনো লিশনস থাকে, সেখান থেকে কিন্তু বাচ্চা সংক্রমিত হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে অনেক সময় প্রেফার করেন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যারা আছেন, তারা অনেক সময় প্রেফার করেন যে অসুস্থ যারা ইনফেক্টেড মাদার, তাকে সিজারিয়ান সি সেকশন বা সিজারিয়ান সেকশন যেটা বলা হয়, সি সেকশন করে বেবিকে প্রোটেক্ট করার জন্য। এবং আপনাদের জন্য একটু এক্সট্রা কেয়ার এবং ডাইরেক্ট সুপারভিশনে থাকাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার করে আপনি ইনফরমেশন গুলো খুব সহজ ভাষায় বলছেন। আশা করি দর্শকদের বুঝতে কোনো অসুবিধাই থাকবে না। তো অনেক দর্শকেরই, যেটি আসলে অনেক কমন কোশ্চেন বা অনেক পেশেন্টেরই কমন কোশ্চেন, যে মাঙ্কি পক্স থেকে একবার রিকভার করবার পরে সেই পেশেন্টের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন আছে কিনা, পরবর্তীতে যেগুলো তাকে ইনিশিয়াল স্টেজে মেনে চলতে হবে বা তাকে ফলো করতে হবে, এই ধরনের কোনো অ্যাডভাইস আপনারা কি প্রোভাইড করেন? ধন্যবাদ। যদি একজনের মাঙ্কি পক্স হয়ে যাওয়ার পরে, রিকভারি করার পরে, উনি তো নরমাল লাইফে ফিরে যাবেন। মানে যদি তার ওই মাঙ্কি পক্স হওয়ার সময়, যখন তার অসুস্থ ছিলেন, সে সময় যদি কোনো কমপ্লিকেশনস না হয়, তাহলে এটা সেরে যাওয়ার পরে আর কোনো কমপ্লিকেশনস হওয়ার আর প্রশ্ন আসে না, কারণ তখন তো সে রিকভারি করে গেছে। এবং অনেক সময় যেটা হয় যে র্যাশ গুলি হিল করে যখন, তখন অনেক সময় পার্মানেন্ট একটা স্কার করে ফেলতে পারে শরীরে। হ্যাঁ, যদি বিশেষ করে যাদের একটু বেশি অ্যাডভান্স স্টেজে মানে চলে যায়, র্যাশ গুলি অনেক বড় বড় হয়, এখানে গোটা গোটা হয়, তো বড় বড় এবং সমস্ত শরীরে হয়। তো সেই র্যাশ গুলি কিন্তু একদম একটা ডিসফিগারিং, একদম যেখানে যেখানে হয় ওখানে একটা পার্মানেন্ট একটা স্কার রেখে যায়, যেটা আমরা স্মল পক্সের ক্ষেত্রে আমরা দেখতাম। যখন স্মল পক্স হতো, ওটা সেরে যাওয়ার পরেও তাদের শরীরে দাগগুলি থেকে যেত। তো এটা একটা হতে পারে, কিন্তু সেটা থেকে এমনি আর সেটা ছাড়া যখন রিকভারি করে, ফুল রিকভারি হয়ে যায়। কিন্তু যদি তাদের ভ্যাকসিনটা না নেওয়া থাকে, তাহলে আপনার অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেবেন, কারণ একবার হয়ে গেলে রিইনফেকশন কিন্তু হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য রিইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য, এটা কিন্তু আবারও বলছি, রিইনফেকশন মানে হচ্ছে যে আবার যদি ওরকম কোনো মাঙ্কি পক্সের সংস্পর্শে আসা হয়, মানে কোনো রোগীর সংস্পর্শে, তখন সেটা কিন্তু আবার শরীরে আসতে পারে এবং আবার অসুস্থতা হতে পারে। এটা শরীরের ভেতর থেকে না, বাইরে থেকে। তো সেক্ষেত্রে সেটাকে প্রিভেন্ট করার জন্য, সেই রিইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিনটা নিয়ে নিলে আমাদের মানে ওটা প্রোটেকশনের লেভেলটা আরো বেড়ে যাবে। যেমন আমরা দেখেছি করোনা ভাইরাসের ক্ষেত্রে, যারা আমরা ভ্যাকসিন নিয়েছি তাদের কিন্তু ইনফেকশন হচ্ছে, কিন্তু ওরকম হসপিটালাইজ হতে হচ্ছে না, কমপ্লিকেশন তেমন নাই, খুবই মিনিমাল লেভেল। ইভেন ফ্লুর থেকে অনেক কম সিমটম হচ্ছে, অনেক মানুষের কোনো সিমটম নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কারণে সার্জারির জন্য আগে করা হচ্ছে, সোয়াব করা হচ্ছে, সোয়াব টেস্ট পজিটিভ, কিন্তু তার কোনো সিমটম নাই। তো এরকমই মাঙ্কি পক্সের ক্ষেত্রেও আপনি রিকভারি করে গেলে যদি আপনি ভ্যাকসিনটা নিয়ে নেন, তাহলে আপনার রিইনফেকশনের রেটটা কমে যাবে
যদি ইনফেকশন হয়ও সেটা অত্যন্ত মিনিমাম লেভেলে হবে। আশা করা যায় কোনো কমপ্লিকেশনস হবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। তো বিদায়ের পূর্বে আপনার কাছে জানতে চাইবো যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস শেয়ার করতেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। তো আমাদের পক্ষ থেকে আমাদের সবার জন্যে, আমাদের সবার পরিবারের জন্যে, আমাদের কমিউনিটির জন্য, আমাদের যারা কলিগ আছেন সবার জন্যে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এখন যেহেতু মাঙ্কি পক্সটা 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে, তো এটাকে আমাদের এখনই সময় এটাকে প্রতিরোধ করার, এখনই সবচেয়ে বড় সময়, উত্তম সময়, ভালো সময়। এই সময় আমরা প্রতিরোধ করতে পারি এবং সেটা কিভাবে করতে পারি? একটা হচ্ছে ভ্যাকসিন, নাম্বার 1 ভ্যাকসিন, নাম্বার 2 ভ্যাকসিন, নাম্বার 3 ভ্যাকসিন। এবং যারা অসুস্থ হবেন তাদেরকে আমরা ট্রিটমেন্ট করব দ্রুত। তাদেরকে যদি ওনারা যত দ্রুত রিকভারি করবেন তত তাড়াতাড়ি উনিও ভালো হয়ে যাবেন এবং স্প্রেডটাও কম হবে। এবং যাদের ইনফেকশন হবে, আমি চাই না কারো হোক, কিন্তু যদি মানে হয়ে যায়, কোনো কারণে যদি হয়ে যায়, আনফরচুনেটলি হয়ে যায়, তাহলে প্রপার প্রিকশন নেবেন যাতে আপনার থেকে যেন অন্য কোথাও, আপনার পরিবার বা অন্য কোথাও না ছড়ায়। আমরা এভাবে কিন্তু প্রতিরোধ করতে পারবো, আর আমরা পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময়ের স্বল্প পরিসরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করে নেবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ইনফরমেশন গুলো ফলো করলে অবশ্যই আপনারা নিজেদেরকে মাঙ্কি পক্সের থেকে প্রিভেন্ট করতে পারবেন। এবং যদি কারো হয়েও থাকে, ইনিশিয়াল স্টেজে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি ট্রিটমেন্ট নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি নিজেকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলাম আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নেলুফার বানু হিমির সাথে। ডক্টর বানু, আপনাকে TVN24 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে এত সুন্দর প্রোগ্রামগুলি করেন, এটার মাধ্যমে যে আমাদের কমিউনিটি, যার বাঙালি কমিউনিটি, দেশ শুধু এখানে না, ইউএসএ তে না, ইউএস এর বাইরে, ইউরোপ বা বিভিন্ন দেশে, আফ্রিকা, অন্যান্য দেশে, পৃথিবীর সব দেশে যারা দেখছেন, তাদের জন্য, আমাদের বাঙালি কমিউনিটির জন্য এটা অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম। আমি আমার অন্তর থেকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং ধন্যবাদ জানাই। আর আমি আশা করি আপনার এই প্রোগ্রামটা আপনি কন্টিনিউ করবেন। এটা আমাদের কমিউনিটি অনেক বেশি উপকৃত হবে। এবং আমাদের TVN24 দর্শক শ্রোতা, সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে সালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল করবেন। মাঙ্কি পক্স প্রিভেন্ট করতে হবে আমাদের সবাইকে মিলে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বানু। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।